দর্শক, ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়। আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশ কোন দিকে এগোবে। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে আমরা রয়েছি মেঘনা নদীর পাড়ের এমন এক জেলায়, যেটি একটি সমৃদ্ধময় জেলা। কথিত আছে সমৃদ্ধি, শস্য এবং সৌভাগ্যের প্রতীক লক্ষ্মীর নাম অনুযায়ী এই অঞ্চলের নাম হয়েছে লক্ষ্মীপুর। আছি লক্ষ্মীপুরে। নামের মতোই এই অঞ্চলের সৌভাগ্য ততটুকু সব সময় তাদের সাথে কাজে দেয়নি, কারণ এই অঞ্চল নদী ভাঙ্গন এই অঞ্চলের অন্যতম বড় সংকট। নদী ভাঙ্গনের সাথে লড়াই করতে করতে এই অঞ্চলের মানুষ তাদের জীবিকা নির্বাহ করেছে এবং এই নদীর সাথে লড়াই করেই তারা আসলে টিকে ছিল। অর্থাৎ এটি এটি এমন এক জনপদ যেখানে সাহস এবং বিচক্ষণতার সাথে আসলে টিকে থাকারও উদাহরণ এই অঞ্চলে রয়েছে। এই অঞ্চল অন্যান্য সংকটের মধ্যে এই অঞ্চলে রয়েছে শিল্পাঞ্চলের সংকট। বড় কোনো শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, যার কারণে কর্মসংস্থানের সংকট রয়েছে। ক্রমেই অঞ্চলে বেড়েছে তরুণদের সংখ্যা, যুবকদের সংখ্যা, কিন্তু কর্মসংস্থান সেভাবে না বাড়াতে এক ধরনের সংকট সবসময় থেকেই গেছে। আছে স্বাস্থ্য সংকট এই অঞ্চলের। স্বাস্থ্য ব্যবস্থা এখনো সেই রকম হয়ে ওঠেনি। ডাক্তারের অভাব রয়েছে এবং নানা ধরনের সংকটের কথা আমরা এরই মধ্যে জেনেছি। আমরা লক্ষ্মীপুর নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখে আমরা ফিরছি। একটা প্রতিবেদন দেখে নিই। মেঘনা নদীর তীরের জেলা লক্ষ্মীপুর। নৌকার বয়ে চলা শব্দ, চরাঞ্চলের কাঁচা রাস্তা আর বিস্তীর্ণ মাঠের সৌন্দর্যে ভরপুর এই জেলা। এখানকার নিত্যসঙ্গী নদী ভাঙন। প্রতি বছরই বসতঘর হারায় অনেক পরিবার। বর্ষা এলেই চরাঞ্চল হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। তাই আগামী নির্বাচনে নিজেদের কষ্ট লাঘবে যোগ্য নেতৃত্ব খুঁজছেন এলাকার ভোটাররা। এলাকায় উন্নয়নমূলক কাজ, মানুষের লোক আচার ব্যাপার ভালো করে, এই কিয়া ব্যক্তিরা আমরা ভোট দিই। এখনকার দিকে যে প্রার্থীরা হয় তারা তো হলো বিজনেস। আজকে অনেক ভোটার আগে অনেক কিছু করে ফেলবে, ভোট হওয়ার পর কিন্তু তাদেরকে আর পাওয়া যায় না। আমরা এই ধরনের প্রার্থী চাই না। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় ভোটের মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। প্রতিটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এখানে একটা মেডিকেল কলেজ যদি আমরা করাতে পারি, আমরা যদি একটা ইউনিভার্সিটি বা অথবা একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা খুব বেশি প্রয়োজন। অতীতে এ করেছে যেটা আপনি আমি কেউই দেখিনি, বরং এরপরে কে কি করছে, স্টিল নাও কে কি করছে, এটাকে বিবেচনা নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে একটা নতুন আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। লক্ষ্মীপুরে এই নির্বাচন শুধু দলবদলের লড়াই নয়, চরাঞ্চলের মানুষের নিরাপদ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, লক্ষ্মীপুর। দর্শক, দেখছিলাম প্রতিবেদনে এই অঞ্চলের বিভিন্ন সংকট উঠে এসেছে। তার আগে সংকটগুলোর আগে আমাদের সাথে যে সকল গেস্ট এখন পর্যন্ত এসে পৌঁছেছে তাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন রেজাউল করিম লিটন, তিনি সভাপতি পৌর বিএনপি লক্ষ্মীপুর। আমার হাতের বামে রয়েছেন তিনি, এবং আমার হাতের ডানে রয়েছেন জনাব নুরনবী ফারুক, তিনি সাবেক সাধারণ সম্পাদক জেলা জামাত লক্ষ্মীপুর। এবং আমার হাতের একেবারে ডানে রয়েছেন হোসেন মোহাম্মদ হেলাল, তিনি সাবেক সভাপতি লক্ষ্মীপুর প্রেস ক্লাব। এবং আমার হাতের একেবারে বাঁ দিকে রয়েছেন জেড এম ফারুকি, তিনি সাবেক সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাকের। আমরা জানি যে আসলে এই প্রোগ্রামটি আমরা প্রার্থীদের নিয়ে করে, কিন্তু একেবারে শেষের দিকে হওয়ায় প্রার্থীরা নানা জায়গায় তাদের প্রচারণার কাজে ব্যস্ত থাকায় আজকে তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এসেছে এবং এই অঞ্চলের সুশীল সমাজ আমাদের সাথে রয়েছেন। আমরা এই অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু গত দুদিন ধরে আমরা এখানে আছি, আমরা এই অঞ্চলের সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সেখানে বেশ কিছু বিষয় আমাদের এখানে আলোচনায় উঠে এসেছে। সেই আলোচনার মধ্যে রয়েছে এই অঞ্চল মূলত মেঘনা নদীর পারে হয় নদী ভাঙ্গন, এই অঞ্চলে একটি অন্যতম বড় সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা, শিল্পাঞ্চল সেভাবে গড়ে ওঠেনি। স্বাস্থ্য খাত নিয়ে এই অঞ্চলের মানুষ আমাদের বলেছে, সেখানে 250 শয্যার একটি হাসপাতাল হওয়ার কথা ছিল দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে, সেটি কাজ সমাপ্ত হয়নি। আছে ডাক্তারের সংকট, যে পরিমাণ রোগী হয় তার সেই তুলনায় ডাক্তার হয় না। এই অঞ্চলে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা অনেকদিন ধরেই, কিন্তু সেটি প্রস্তাবিত থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এবং যোগাযোগ ব্যবস্থার আমরা জানি যে এই অঞ্চলে 4 লেনের কোনো রাস্তা হয়নি বিভাগের মধ্য দিয়ে, এবং বিভাগীয় এবং জেলা পর্যায়ে কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। নৌবন্দর হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে, সেটিও বাস্তবায়ন হয়নি, সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ আমাদের জানিয়েছে। এবং একটি নার্সিং ইনস্টিটিউট হওয়ার কথা 2023 সালে এখানে জমি বরাদ্দ হয়েছে, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি।
যারা পলিটিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেটিও কিন্তু সেইভাবে কার্যকর না, কারণ এখানে কোনো আবাসন ব্যবস্থা নেই। যারা দূর থেকে আসে তাদের আসলে পড়াশোনার সুবিধা হয় না। এছাড়া এই অঞ্চলের অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে মাদক এবং অস্ত্র। বিশেষ করে চট্টগ্রাম থেকে যে চোরাচালানটি আসে মাদকের, সেটি এই অঞ্চল হয়ে বরিশাল এবং ভোলায় যায়। এটি একটি রুট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে এটিও এখানে একটি অন্যতম সংকট বলে আমরা জানতে পেরেছি। একটু আমাদের সাথে এই অঞ্চলের ভোটাররা আছেন। আমরা যেই সমস্যাগুলো বলেছি তার বাইরে যদি আপনাদের কিছু যুক্ত করার থাকে সেটা আপনারা যুক্ত করবেন, তারপর আমরা আমাদের অতিথিদের কাছে আসব। আপনারা কেউ কথা বলবেন কিনা আপনাদের এলাকার সংকট বা সম্ভাবনা নিয়ে? জি জি, হ্যাঁ, দাঁড়ান। এটার বাইরে আমাদের সঞ্চালক যে কথা বললো, এটার বাইরে আমাদের প্রশ্ন হচ্ছে লক্ষ্মীপুরে নারীদের অধিকার এবং হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা এটাও রাখতে চাই, আমাদের প্রশ্ন রাখতে চাই এখানে। আপনি বলছিলেন লক্ষ্মীপুরে নারী এবং সংখ্যালঘু এই দুই শ্রেণী নিয়ে আপনার প্রশ্ন রয়েছে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আমরা ওদিকে চলে যাব। জি জি, আপনি বলছেন। জি, আমার প্রশ্নটা আসলে আপনাদেরকে প্রথমে আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে। আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা মীমাংসিত বিষয় আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে এই মীমাংসিত বিষয়টাকে নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়। এখন ঠিক এই 5ই জুলাইয়ের পরে আজকে আবার এই স্বাধীন দেশে কিভাবে একটা দলের প্রধান জাতিকে বিভেদ তৈরি করার জন্য স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছেন, এটা কি আসলে কি জাতিকে বিভেদ তৈরি করার জন্য কিনা? প্রশ্নটি আমরা পেয়েছি, ধন্যবাদ। একটু আমরা এই বিভিন্ন সংকট নিয়ে আমরা একটু আসি। আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন একটু আপনাদের কাছে আসি। সিরিয়াল অনুযায়ী জনাব লিটন, আপনার কাছে আসি যে বেশ কিছু সংকট আমরা এর মধ্যে শুনেছি, সেই সংকটগুলো নিয়ে কি বলবেন? আর দুটি প্রশ্ন এসেছে, কোন উত্তর আপনি দিবেন কিনা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভি এবং কলা কুশলকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে উপস্থিত আছেন আমার শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন ফারুকী স্যার, মঞ্চে উপস্থিত প্রেস ক্লাবের সাবেক সভাপতি বারবার জনাব হোসেন মোহাম্মদ হেলাল ভাই, আমার বন্ধু, ছাত্র জীবন থেকে একসাথে উনি ছাত্র শিবির করেছে, আমি ছাত্রদল করেছি, অদ্যাবধি পর্যন্ত উনি রাজনীতি করে জামাতের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। আজকে আমি পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতেছি। এখানে লক্ষ্মীপুর জেলা একটা জেলা হয়েছে, কিন্তু এটা অনুন্নত একটা জেলা। কোন এই জেলার আমাদের যে প্রাপ্য দাবিগুলা, আমাদের প্রাপ্য জিনিস আমরা পাই নাই। বিগত বেশি সরকার আমলে লক্ষ্মীপুরে কোনো উন্নয়ন হয় নাই, এবং যার কারণে 17 বছরে আপনাকে আমাদের এই এলাকার মানুষ সকল সুখ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমি মনে করি যারা বিগত 17 বছর যারা নির্বাচিত হয়েছে বিভিন্নভাবে, তারা আসলে জনগণের বন্ধু না। কারণ জনগণের ভোট দিয়ে কিন্তু তারা এমপি হয় নাই, পৌরসভার মেয়র হয় নাই, উপজেলার চেয়ারম্যান হয় নাই। এরা হয়েছে জোর করে ভোট ব্যালট চিন্তা করে তারা ভোটে নির্বাচিত হয়েছে, যার কারণে জনগণের জন্য, এলাকার জন্য তাদের কোনো দরদ ছিল না, বিদায় কোনো উন্নয়ন কাজ হয় নাই। তো ইনশাল্লাহ 5ই আগস্ট হওয়ার পরবর্তীতে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে বুঝি একটা গণতান্ত্রিক রাষ্ট্র আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, গণতান্ত্রিক যারা মানুষের জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয়ে আসবে সে এলাকার জন্য কাজ করবে, এই আশা নিয়ে তারা আসেন। যে নারী এবং সংখ্যালঘু নিয়ে আপনার দলের কোনো মন্তব্য আছে কিনা? মানে আমরা আসলে একসময় ছিল, এটা একসময় সংখ্যালঘুরা বা নারীরা আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ, এবং ধর্ম যার কারণে মানুষের মধ্যে একটা ভয়ভীতি থাকতে পারে। কেন আমাদের অর্ধেকেরও বেশি নারী ভোটার, এবং এরা যদি আপনাদের ওই কর্মজীবনে যায় হয়তোবা তারা মনে করে যে হয়তোবা এই ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে। আর এখানে আমি মনে করি 2091 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যে ফেয়ার ভোট যেগুলো হয়েছে, সবসময়
বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী জয়যুক্ত করছে। কাছে আসবো। জনাব নূর নবী ফারুক, আপনার কাছে আসতে চাই। আপনি বেশ কিছু সমস্যা আমরা এই অঞ্চলের এর মধ্যে শুনেছি। সেই সমস্যাগুলোর সমাধান আপনাদের দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কিভাবে করবেন, সেটি দিয়ে শুরু করি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ টিভির আজকের উপস্থাপককে ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত আছেন আমাদের সদ্য জেনাম ফারুক স্যার, আমার বন্ধু রেজাউল করিম লিটন, পৌর বিএনপির সভাপতি, আমার সদ্য বারবার নির্বাচিত সাংবাদিক হেলাল আঙ্কেল। আমরা সকলকে ধন্যবাদ জানাই। লক্ষ্মীপুরে বেশ সমস্যা। লক্ষ্মীপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব আছে, হয় নাই। রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। এখানে মেডিকেল কলেজ নাই। এখানে ব্যবসা বাণিজ্যের যে উন্নয়নের জন্য সে ধরনের কোনো ব্যবস্থাপনা নেই। রাস্তাঘাটের তো বেহাল অবস্থা। ফোর লাইন হওয়ার পরও কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা ফ্যাসিস্টদের সময়ও এখানে মন্ত্রী ছিল, বাট কোনো কাজ হয়নি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, ইনশাল্লাহ আমাদের আমির জামাত লক্ষ্মীপুরে আগমন করছেন। উনি কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর হবে, মেডিকেল কলেজ হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে এবং নারী এবং পুরুষদের যে কর্মক্ষেত্র সৃষ্টি হবে, বেকারত্ব থাকবে না, বেকারদেরকে কোনো ভাতা দেওয়া হবে না, সেখানে তাদেরকে তাদের যোগ্যতা অনুসারে চাকরি ব্যবস্থা করে দেওয়া হবে। জি জি, ধন্যবাদ। একটা প্রশ্ন অ্যাড্রেস করবেন কিনা, না করতে চাইলে কোনো সমস্যা নাই। যেটা হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষক নিয়ে এক ধরনের কথা নতুন করে এসেছে, সেটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা? স্বাধীনতার ঘোষকের ব্যাপারে আমাদের আমির জামাত স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্য তাই। এ ব্যাপারে আমাদের কোনো বিকল্প বক্তব্য নাই। জিয়াউর রহমানকে দেশের মানুষ স্বাধীনতার ঘোষক হিসাবে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। এ ব্যাপারে আমাদের আমির জামাত সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের আমির জামাতের বক্তব্য চূড়ান্ত। কোনো ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমরা একটা সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। ধন্যবাদ। জনাব হোসেন মোহাম্মদ হেলাল, আমরা আসলে সব সময় দেখি যে আসলে নির্বাচনের আগে নানা ধরনের আশ্বাস দেওয়া হয়। আপনাদের এই অঞ্চলে নিশ্চয়ই আগেও নির্বাচন হয়েছে, এই ধরনের আশ্বাস আমরা শুনেছি। কেন শেষ পর্যন্ত আসলে সেগুলো বাস্তবায়ন আমরা দেখিনি? কেন এই অঞ্চলকে ঘিরে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আপনার মন্তব্যটা জানতে চাই। জি। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে নির্বাচন আসলেই বিভিন্ন দলের প্রার্থীরা আসলে আশ্বাস দিয়ে থাকেন, বড় বড় আশ্বাস দিয়ে থাকেন। আসলে নির্বাচনের পরে এগুলো পূরণ হয় না। অনেক কারণ আছে, যেটা হলো যে যাদের এলাকার সাথে মানুষের সাথে সম্পর্ক থাকে না। কারণ হঠাৎ করে মানে বসন্তের কোকিলের মতো এসে নির্বাচনে অংশগ্রহণ করেন, এরপর নির্বাচিত হয়ে উনি ঢাকার বাসী হয়ে যান। এটা আসলে আমাদের এই লক্ষ্মীপুরের নয়, সারা বাংলাদেশে এই নিয়ম, এই অবস্থা বিরাজ করছে। তারপরও আমি বলবো যে লক্ষ্মীপুরে আসলে অবহেলিত একটা বঞ্চিত জেলা। এই জেলা নিয়ে আসলে কারোর কোনো সুদৃঢ় পরিকল্পনা আমরা ইতিমধ্যে লক্ষ্য করি নাই। আমরা চাচ্ছি, এই লক্ষ্মীপুর কিন্তু অনেক সম্ভাবনার লক্ষ্মীপুর। এখানে আপনার সুপারি, বিখ্যাত সুপারি উৎপাদন হচ্ছে। এখানে আপনার সোয়াবিন, সারা বাংলাদেশের সবচেয়ে বেশি সোয়াবিন এখানে উৎপাদন হচ্ছে। এই সোয়াবিন ভিত্তিক শিল্প কারখানা এখানে গড়ে উঠতে পারে এবং সহজ মানে শ্রমিক, অল্প অর্থেই শ্রমিক নিয়োগ করে এইভাবে সোয়াবিন ভিত্তিক এখানে মানে শিল্প কারখানা গড়ে উঠতে পারে, কিন্তু সেগুলো উঠছে না। এই লক্ষ্মীপুরে অনেক শিল্পপতি আছে যারা ঢাকায় বড় বড় শিল্প কারখানা নিয়ে অবস্থান করছেন, কিন্তু লক্ষ্মীপুর নিয়ে কেউ কখনো ভাবেন না। লক্ষ্মীপুর কিন্তু অবহেলিত সবসময় হয়ে আসছে। আর গত 15 বছর তো লক্ষ্মীপুর উন্নয়নের ছোঁয়া লাগেই নেই, কিছুই হয় নাই। লক্ষ্মীপুর সর্বদিকে আমাদের উপস্থাপক আপনি যে কথাটা বলছেন যথার্থই বলছেন যে এখানে যতগুলো উন্নয়নের কথা বলছেন এর কোনো কিছুই এখানে নেই। এখানে না ন্যূনতম একজন মানুষ অসুস্থ হলে তাকে ঢাকা নিয়ে যেতে হয়, ভালো একটা মানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। এক স্বাস্থ্য হাসপাতাল আজকে 6-7 বছর হয়ে রয়েছে, 250 বেডের হাসপাতাল হবে, সেটা হচ্ছে না, কারণ নেতার অভাব। কারণ ঢাকায় গিয়ে যে এটা তদবির করে এটা দেশের জন্য, মানুষ এলাকার জন্য কাজ করবো, ওরকম নেতা, সঠিক নেতৃত্বের অভাবে আমরা আসলে পিছিয়ে আছি।
কথা সেটি হচ্ছে এখানে আসলে প্রভাবশালী নেতারা আমরা আমাদের দেখেছি এবং এই অঞ্চল থেকে আমরা মন্ত্রীও হতে দেখেছি, তারপরেও কেন যারা ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রভাব বিস্তার করে এমন নেতারা কেন এই অঞ্চলের উন্নয়ন করতে পারেনি আপনার কাছ থেকে, এবং মন্ত্রী থাকা পরেও কেন এই অঞ্চলে আসলে ভাগ্যবদল হয়নি? আসসালামু আলাইকুম। দেশ টিভিকে ধন্যবাদ এই আয়োজনের জন্য, উপস্থাপক এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ব্যাপারটা হলো এরকম, শুধু এটা এই লক্ষ্মীপুরের প্রেক্ষিতে না, বাংলাদেশের প্রেক্ষিতে জনপ্রতিনিধি বলতে যা বোঝায়, জনপ্রতিনিধিরা নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে যতটুকু চিন্তা করেন এলাকার চিন্তায় ততটুকু করেন না। এটা আমি শুধু লক্ষ্মীপুরের কথা বলবো না, সবখানে সব জায়গায় সব ডিস্ট্রিক্টে একই ব্যাপার। এবং যারা নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পূর্বে তারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু এরপরে তার দেখা মেলা ভার। এবং ওনারা থাকেন তদবিরে, ওনারা সচিবালয়ে তদবির করেন, সেখানে দালালি করেন, তারা ডিস্ট্রিক্টের দালালি করেন, এসব করে তারা নিজের পকেট ভর্তি করেন। মূলত জনগণের জন্য যা করার সেই ত্যাগী মনোভাব এই অঞ্চলের তথা সারা বাংলাদেশের জনপ্রতিনিধিদের বলতে গেলে নেই। এবং আমি মনে করি যে যা হওয়া উচিত জনপ্রতিনিধিদের ত্যাগী মনোভাব, সেই ত্যাগের মনোভাব এই জনপ্রতিনিধিদের থাকে না, এবং এই পর্যন্ত আমরা দেখিনি। আমরা লক্ষ্মীপুরে একই কথা প্রযোজ্য। যে আপনি বলছিলেন, আমরাও শুনছিলাম এখানে সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের সাথেও আরো বিষয় নিয়ে কথা বলার আছে। এখানে আমরা আপনাদের কাছে প্রশ্ন নিব অথবা কোনো মন্তব্য থাকলে সেগুলো নেওয়ার সুযোগ আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, চলছে আশিয়ান সিটি আপনার ব্যালট, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। আমরা রয়েছি লক্ষ্মীপুর জেলায় এবং লক্ষ্মীপুর জেলা সংশ্লিষ্ট লোকজন আমাদের সাথে রয়েছেন। এখানে রয়েছেন সভাপতি পৌর বিএনপি লক্ষ্মীপুর জেলার তিনি রেজাউল করিম লিটন। আমার হাতের ডানে রয়েছেন নূরনবী ফারুক, তিনি সাবেক সাধারণ সম্পাদক জেলা জামাতের লক্ষ্মীপুর, এবং আমার সাথে রয়েছেন হোসেন আহমেদ হেলাল, তিনি সাবেক সভাপতি লক্ষ্মীপুর প্রেস ক্লাব। আছেন জেড এম ফারুকি, তিনি সাবেক সভাপতি সনাক অর্থাৎ সচেতন নাগরিক কমিটি, তিনিও আমাদের সাথে রয়েছেন আমার হাতের একেবারে বামে। লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত সবশেষ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 16,05,121 জন ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় 2 লাখের মতো নতুন ভোটার রয়েছে, অর্থাৎ এই অঞ্চলের নতুন ভোটার যারা কখনোই ভোট দেয়নি তাদের সংখ্যা বেশি। আমরা একটু ভোটাররা রয়েছেন, নতুন ভোটার এবং পুরনো ভোটার, সবারই একটু মন্তব্য নিতে চাই। আমরা আপনাদের ব্যাপারে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে যেহেতু নতুন ভোটাররা রয়েছেন যারা এবার প্রথম ভোট দিবেন এমন কেউ থাকলেও আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা এই অঞ্চলের যারা লোকজন আছেন, জি আপনি মন্তব্য করতে চেয়েছেন। জি, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট হাসানুল মাহমুদ আরিফ পাটোয়ারি। আমাদের আমিরা জামাত এসেছিলেন লক্ষ্মীপুরে, উনি বেশ কিছু বিষয়ে আমাদেরকে কথা দিয়েছেন, যেমন লক্ষ্মীপুরে মৎস্য প্রজনন কেন্দ্র, এটা যেটা আসলে আগে ছিল এটাকে আবার ওনারা নতুন করে গড়ে তোলা হবে, বা রেল লাইনের বিষয়, এটা আমাদের আসলে লক্ষ্মীপুরের সাধারণ লেভেলে একটা দাবি। তো আমরা কি বিএনপির পক্ষ থেকে এরকম কোনো প্ল্যানিং এর বিষয় কি আমরা জানতে পারবো কিনা, এটা কি আমাদের সৌভাগ্য হবে কিনা, নাকি এটা আসলে আমাদের জানার সৌভাগ্য হবে না, এই বিষয়টা আমি জানতে চাচ্ছি বিএনপির প্রার্থীর কাছে। ওকে, অবশ্যই। একই সাথে নির্বাচনের পরিস্থিতি আপনারা কেমন দেখছেন, নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন, এই অঞ্চলের নির্বাচনের জন্য সাধারণ মানুষের আগ্রহ কতটুকু ভোট কেন্দ্রে যাবে কিনা আপনি বলবেন। জি, ধন্যবাদ দেশ টিভিকে। গতকালকে লক্ষ্মীপুরে আমরা একটা মেসেজ পাইলাম যে সিলের একটা অপশন 12 তারিখ নির্বাচন উপলক্ষে, এই যে সিলের অপশনটা আমরা জানতে পারলাম এবং একজন লোক গ্রেপ্তার হয়েছে। যদি এটাই হয়ে থাকে তাহলে লক্ষ্মীপুর না, শুধু সারা বাংলাদেশেও তো এরকম হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার মতামত যে ভোট কেন্দ্রে যত লোক ভোটার আসবে একটু চেকিং এর ব্যবস্থা করে যদি ভোট কেন্দ্রে ঢুকানো হয় তাহলে সারা বাংলাদেশের ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবে এবং সঠিক ভোটের তথ্যটা আসবে। ধন্যবাদ সবাইকে। আমরা প্রশ্নটি ক্লিয়ার। একজন এখান থেকে হাত তুলেছেন একটু। জি, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আমাকে আমার বড় ভাই এই বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম। তো আমরা যতটুকু কালকে শুনেছি, এবং উনি নাকি 4 নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারির দায়িত্বে আছেন এবং উনার নামে মামলাও হয়েছে, উনি 2 নম্বর আসামিতে আছেন। না, যিনি ওটা অর্ডার দিয়েছেন আর যিনি বানিয়েছেন উনি তো একজন দোকানদার।
তো এই বিষয়ে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে সেই হাসিনা স্টাইলে তো রাজনীতি হয়ে যাচ্ছে না? অবশ্যই আমরা 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 একটি পরিবর্তনের কথা ভাবি, পরিবর্তনটি আসলে হওয়া উচিত। দুটি প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন হচ্ছে গিয়ে জামাতে আমির বলেছেন যে এখানে মৎস্য প্রজনন কেন্দ্র করা হবে, রেল লাইন করা হবে, বেশ কিছু আশ্বাস তিনি দিয়ে গেছেন। আপনাদের দলের পক্ষ থেকে এই ধরনের কোনো আশ্বাস বা প্ল্যান আছে কিনা? থ্যাংক ইউ। আমাদের লক্ষ্মীপুর 3 আসনের আমাদের প্রার্থী হলো সুজন চৌধুরী ভাই। উনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, পাশাপাশি এই লক্ষ্মীপুরে উনি 2বার এমপি ছিলেন এবং ওনার যে নির্বাচনী ইশতেহার এখানে সব কিছু আছে। ওনার মূল হলো যে আধুনিক কৃষি স্বনির্ভর ও বাণিজ্যিক লক্ষ্মীপুর গড়ার অঙ্গীকার, কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি। উনি কৃষির উপরে করছে, জোর দিয়েছেন। এবং আমাদের লক্ষ্মীপুরে নারকেল, সুপারি এবং আপনার সয়াবিন, তরমুজ, আপনার টমেটো এবং শশা, যেটা অন্য অন্য জেলার থেকে আমাদের লক্ষ্মীপুরে এই উৎপাদন সবচেয়ে বেশি হয়। এবং যার কারণে উনি, আমরা এবং আমার দল এবং আমার এমপি সাহেব উপলব্ধি করছেন যে আমি কৃষির উপরে কাজ করব এবং কৃষিকে এগিয়ে নিয়ে যাবো। লক্ষ্মীপুর মানুষ উপকার নিয়ে আসবে। এবং এখানে যদি আমি কৃষির মাধ্যমে আমি যদি কৃষি আপনার করি, এটা কি বলে মার্কেট করি, তাহলে আমার বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে, আমাদের লক্ষ্মীপুরের কৃষক থেকে মালটা কিনে নিয়ে যাবে। এবং এখানে যদি কোল্ড স্টোর হয় এবং কোল্ড স্টোর রাখার পরে এইটা আছে, তার পাশাপাশি আমাদের নৌবন্দর আছে, অর্থনৈতিক জোন আছে এবং আমাদের মেডিকেল কলেজ আছে, রেল লাইন আছে। সকল কাজে আমাদের আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রার্থী যদি জড়িত হয়, বিপি ক্ষমতা আসে, তাহলে সকল কাজে আমাদেরকে আপনার প্রাধান্য দেওয়া হবে। শুধু আশ্বাসের জন্য বলছেন, ভোটের জন্য বলছেন আপনারা? না, এটা আশ্বাসের জন্য নয়। মানুষ, ভোটাররা বুঝে যে যারা 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 কারা কথা দিলে কথা বাস্তবায়ন করে। আমাদের ভাই ইনশাল্লাহ যেগুলা উনি নির্বাচন ইশতেহারে আপনারা এনেছে, ইনশাল্লাহ সবগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো এবং মানুষ এটা বিশ্বাস করে। থ্যাংক ইউ। আপনার কাছে এসে একটা প্রশ্ন হচ্ছে জনাব নবী ফারুক, সেটি হচ্ছে গিয়ে আমরা গতকালকে, যেটি জাতীয়ভাবে এখন বেশ আলোচিত রয়েছে, এই অঞ্চলে 6টি সিল করা হয়েছে, কোনো একটা প্রতিষ্ঠানকে ওয়ার্ডার দেওয়া হয়েছে এবং সবশেষ এখানে 4 নম্বর ওয়ার্ডের জামাত একজন নেতার বিরুদ্ধে অভিযোগটি এসেছে। এটা নিয়ে আপনাদের মন্তব্য কি? ধন্যবাদ দেশ টিভিকে। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি লক্ষ্মীপুরে এই ধরনের একটি ঘটনা হয়েছে, 6টি সিল পাওয়া গিয়েছে। প্রশাসন ওই দোকানদারকে অ্যারেস্ট করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। কোন দলের সন্ত্রাসী বা চাঁদাবাজ বা এই ধরনের অবৈধ কাজ করে সেটা দেখার বিষয় না, এটা প্রশাসন আইডেন্টিফাই করবে। এটা যেটা কোন দলের কর্মী বা কোন দলের কি। আমরা তো একটা পরিবর্তনের কথা বলছি, যেখানে আওয়ামী লীগ সরকার আমরা জানি যে নানাভাবে ভোট দিয়ে এটাকে এক ধরনের তৈরি করা হয়েছে। তো সেইটার পরিবর্তনের জায়গায় আমরা তো সেইটা প্রত্যাশা করি, কিন্তু সেখানে যদি জামাতের দলের লোকজন জড়িত হয়, এরকম ঘটনা যদি সামনে আসে, তাহলে তো সেটার দায়টা আপনাদের নিতে হবে। আমার জানা মতে জামাত ইসলামের কোন কর্মী দায়িত্বশীল এই ধরনের কাজ করছে জানা নাই। আমরা এটার নিন্দা জানাই, আমরাও এটার প্রতিবাদ জানাই। ইতিমধ্যে শহীদউদ্দিন চৌধুরী ভাই সাংবাদিক সম্মেলন করেছে, আমরা আমাদের দলের পক্ষে সাংবাদিক সম্মেলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন আইডেন্টিফাই করে যথাযথ ব্যবস্থা নেবে। যে অবশ্যই। আর কিছু যুক্ত করবেন কিনা, আর কোনো পয়েন্ট যুক্ত করবেন কিনা? আপনি এখন আপনার উত্তরটা পেয়েছি, এর বাইরে কিছু বলবেন কিনা? আমরা লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ জানাই এবং সারা বাংলাদেশের প্রতি আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের আমিরে জামাতের বক্তব্য, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেখানে কোনো ভোট দখলের কোনো প্রতিযোগিতা চলবে না, সন্ত্রাস হবে না। আমরা এই জন্য দেশবাসীকে আহ্বান জানাই। জনাব হেলাল, একটু আপনার কাছে আসতে চাই যে নিরাপত্তা কেমন দেখছেন, নিরাপত্তার পরিবেশ কেমন দেখছেন? সেখানে আমরা জানি যে নানা অঞ্চলে, নানা জেলায় অনেক ধরনের দুর্ঘটনাও ঘটছে, বিভিন্ন পক্ষের সাথে মারামারি হচ্ছে। সেক্ষেত্রে লক্ষ্মীপুরটাকে কতটুকু নিরাপদ মনে করছেন আপনি? ধন্যবাদ। আসলে নিরাপত্তা ভোট নিয়ে অনেকগুলো ইতিমধ্যে রিপোর্ট হয়েছে। লক্ষ্মীপুরের প্রায় 218টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এরকম
প্রশাসনের রিপোর্ট দিয়েছে এবং বিভিন্ন পত্রিকার রিপোর্টও প্রকাশিত হয়েছে। এখানে নিরাপত্তার অনেক শঙ্কা রয়েছে, কারণ যেহেতু চরাঞ্চল এলাকা, এখানে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো যাতায়াত সংকট থেকে শুরু করে বিভিন্নভাবে সমস্যা রয়েছে এবং এখানে বিভিন্ন বাহিনীর রয়েছে এবং নতুন করে বাহিনী সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি এখানে নতুন বাহিনী সৃষ্টি হয়েছে। এরাও মানে কি জানি বিভিন্নভাবে আশঙ্কা সৃষ্টি করতেছে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এজন্য এখানে মানে ইতিমধ্যে অবশ্য বিজিবি মোতায়েন হয়েছে, 10 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে, কিন্তু বিজিবি মোতায়েন হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে প্রার্থীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন আছে। কারণ প্রার্থীদের কর্মীরা যদি তাদেরকে সংযমের মধ্যে ধরে রাখতে পারে তাহলে হয়তো আশঙ্কা কিছু কমবে, না হলে আশঙ্কা থাকবেই, আশঙ্কা কখনো কমবে না। আপনার কথাটা ক্লিয়ার একেবারে, কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে গিয়ে জনাব জেডএম ফারুকী, আসলে এই যে যেই ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে নিরাপত্তা নিয়ে, যে ধরনের খবর আমরা নানা জায়গা থেকে পাচ্ছি, যদি এইসব ঘটনা বাড়তে থাকে তাহলে ভোটটাই শেষ পর্যন্ত না হলে জাতির জন্য এক ধরনের সংকট তৈরি করবে। সেক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের মনোভাব রাখা উচিত আপনার কাছে মনে হয়? লক্ষ্মীপুর জেলায় অন্যান্য জেলার মতো জুলাই বিপ্লবে অনেকগুলি অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্রগুলো এখনো আমার জানা মতে 27টি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আসন্ন ভোটে এই সমস্ত অস্ত্র ব্যবহার করা হবে না এই ধরনের কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, এবং এই ভোটের সময় যে রিগিং হবে না এটারও কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। এবং ইন্টেরিয়ার যে সমস্ত কেন্দ্রগুলি, সেসব কেন্দ্রগুলিতে ভোট জালিয়াতির আশঙ্কা করা যায় এবং আমরা মনে করি যে সেখানে একদম নির্বিবাদে স্বচ্ছ ভোট হবে এরকম গ্যারান্টি দেওয়া যায় না। আপনি বলছিলেন, আপনার কথা একেবারে ক্লিয়ার। আবার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বেশ কিছু বিষয় এখানে আলোচনা এসেছে, বিশেষ করে নিরাপত্তা নিয়ে, বিশেষ করে অস্ত্র লুট যেহেতু হয়েছে, সেক্ষেত্রে সেই অস্ত্র তো কোথাও না কোথাও আছে, সেক্ষেত্রে এক ধরনের সংকট এই জেলায় যেমন রয়েছে অন্যান্য জেলায় একই অবস্থা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আসলে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য খুবই জরুরি, কারণ এটি আসলে আমাদের দেশের ভাগ্য বদলের সময়। কারণ এই সময় যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি নতুন দেশ গড়ে তুলি, সেই ক্ষেত্রে এটি আমাদের জন্য মঙ্গলজনক হবে। একটা বিরতি নিচ্ছি, আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। আমাদের সাথে রয়েছেন জনাব রেজাউল করিম লিটন, তিনি সভাপতি পৌর বিএনপি লক্ষ্মীপুর। আছেন নুরনবী ফারুক, তিনি সাবেক সাধারণ সম্পাদক জেলা জামাত লক্ষ্মীপুর। আছেন হোসেন আহমেদ হেলাল, তিনি সাবেক সভাপতি লক্ষ্মীপুর প্রেস ক্লাব। এছাড়া আমাদের সাথে ছিলেন জেডএম ফারুকী, তিনি কিছুক্ষণ আগে চলে গেছেন, তিনি একটু শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন বলে আমাদেরকে বলে চলে গেছেন। এখানে আছেন লক্ষ্মীপুরের ভোটাররা। আমরা বিরতির মধ্যে বেশ কিছু প্রশ্ন নিয়েছি, তবে আরো কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিয়ে আবার প্রার্থীদের কাছে আসবো। দুটি প্রশ্ন আমাদের কাছে বিরতির মধ্যে এসেছে, একটি এসেছে কর্মসংস্থান নিয়ে, একটি এসেছে আবারও ভুয়া ভোট নিয়ে। আরো কিছু প্রশ্ন আপনাদের কাছে নিয়ে প্রার্থীদের কাছে যেতে চাই, কিছু বলবেন? জি, লক্ষ্মীপুরে অনেক দিন হইতে আমরা ভোট দিতে পারি না, তো এবার আমরা শহীদুদ্দিন চৌধুরী আনি ওনার পদকলে ওনার ভোট দিতে চাই। আছে কিনা? পোস্ট আছে বলতে যারা কর্মসংস্থান খুঁজতেছে তারা কর্মসংস্থান পাবে। ধন্যবাদ দেশ টিভিকে। আমি লক্ষ্মীপুরের একজন ব্যবসায়ী। আমি ব্যবসায়ী হিসাবে লক্ষ্মীপুরের দুইজন প্রার্থী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষিত। আমি চাচ্ছি লক্ষ্মীপুরে যারা উচ্চশিক্ষিত বেকার যুবক আছে তাদের কর্মসংস্থান বিষয়ে ওনারা সুস্পষ্ট বক্তব্য রাখবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের জেলা নদী বিধৌত এবং এখানে অর্থনৈতিক অঞ্চল করার বিষয়ে আমাদের প্রার্থী মহোদয়দের কোনো ভূমিকা আছে কিনা এই বিষয়ে আমার প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। যে আপনি কর্মসংস্থান বিষয়টি এর মধ্যে আলোচিত হয়েছে, আপনি বলছিলেন অর্থনৈতিক অঞ্চল নিয়ে, সেই অর্থনৈতিক অঞ্চল নিয়ে একটু প্রশ্ন হয়তো করবো। জি, ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে, এখন আওয়ামী লীগের আমলে কোনো সময় সিল হয় নাই, সিল দেখি নাই, আমরা জালবোর্ড হয়েছে কিন্তু যে সিল দেখি নাই। এখন এই দুইটা পার্টি জামাত বিএনপি, এখন জামাতের এই জিনিসটা পাইতেছি, ওইখানে সিল পাইতেছি। এখন আমাদের সাধারণ, আমি একটু রিক্সা ড্রাইভার, সাধারণ জনগণের মধ্যে তো ভয় ভীতি পাচ্ছে, জালবোর্ড কি আবার হবে, আবার কি আওয়ামী লীগ আমার ফিরে আসতেছে? এখান থেকে কেউ, জি আপনি হাত তুলেছেন। জি,
সামনে একটা জাতীয় ইলেকশন আসছে, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষ 5 আগস্টের পরে আমাদের মাঝে একটা জাতীয় নির্বাচন উপহার দিয়েছেন ডক্টর ইউনূস। সেটা আমরা আগামী 12 তারিখে যে আমাদের ভোটটা আসবে, আমি একজন ভোটার হয়ে আমি যেই লাইনে দাঁড়াবো, সেই লাইনে একজন চেকার যদি দেয়, আমাকে চেক করে যদি কেন্দ্রতে ঢুকায়, তাহলে আমি মনে করি যে আমার ভোটটা ঠিক মতো ব্যালটে পড়বে। জি, আপনি চেকারের দাবি করছেন, চেকারের বিষয়টি আছে এখানে, আপনি হাত তুলেছেন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা নির্বাচন চলাকালীন সময় এখন দেখতেছি এই বিশেষ করে রাজনৈতিক দুই দলই, আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না, দুই দলই একবার ইউনিট পর্যায়ের একটা নেতা একবার একটা দলের প্রধানকে নিয়ে গালিগালাজ করে পোস্ট করতেছে এবং লাহিয়ালাহি করতেছে, কথা বলতেছে। এখন নির্বাচন যখন শেষ হবে এই ধারাটা কি থেকে যাবে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন যা দেখতে পাচ্ছি যে অনলাইনে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখন এই মুহূর্তে প্রার্থীরা চিন্তা করে যে প্রোপাগান্ডা করার পরেও যে একজন প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে, সে চিন্তা করে যে আমি যদি এটার বিরুদ্ধে অ্যাকশন নেই হয়তো আমার ভোট কমে যাবে, এর জন্য প্রার্থীরাও অ্যাকশন নিচ্ছে না। কিন্তু নির্বাচনের পরবর্তী সময় এই ধারাবাহিকতা কি থাকবে কিনা? যদি থাকে তাহলে দেখা যাবে কি, যেহেতু একটা দল ক্ষমতায় থাকবে এবং একটা দল বিরোধী দল থাকবে, সেক্ষেত্রে যদি এই সিস্টেমটা থেকে যায় তাহলে জি জি অর্থাৎ কাদা ছোড়াছুড়ি থাকবে কিনা, নাকি এটির সমাধান হবে? যে আপনি কথা বলতে চেয়েছেন। ঢাকা 17 আসনের আপনার খলিকুজ্জামান, ডক্টর খলিকুজ্জামান বলছিল যে আমরা মহানগরীতে একটা সিটও বিএনপিকে দিব না, হ্যাঁ বিএনপিকে দিব না। উনি এটা কিভাবে বললো এবং বলার জন্য এখানে জামাত ইসলামের পক্ষে যিনি আছেন উনি ওনার এই কথার দায়ভার নিবে কিনা। আর আজকে একটা জিনিস জানতে পারছি যে উনি তার জিয়া সম্বন্ধে অপঞ্চিত কিছু কথাবার্তা বলছে, যে উনি লেখাপড়া জানে না, ওনার যোগ্যতা কি, উনি প্রধানমন্ত্রী হলে কী করবে, এই জন্য কথা। এই ব্যাপারে আমি জামাতের পক্ষে যিনি আছেন ওনার কাছে আমি জানতে চাই উনি এই সমস্ত কথার দায়ভার ওনারা গ্রহণ করবে কিনা, এটাই। এটা খুবই কেন্দ্রীয় পর্যায়ের প্রশ্ন, উনি এখান থেকে নিতে পারবে কিনা সেটি বিষয়। একটু আপনাদের কাছে এবার একটু আসতে চাই। বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে। যে একটি প্রশ্ন এসেছে যে আসলে যে পরিমাণ কাদা ছড়াছড়ি এখন হচ্ছে, নির্বাচনের পরবর্তীতে যদি সেই ঐক্যটা না রাখে তাহলে দেশে একটি অরাজকতা তৈরি হতে পারে। আপনারা নির্বাচনের পরবর্তী সময় ঐক্যের ব্যাপারে কি ভাবছেন? আপনারা সেখানে হচ্ছে গিয়ে এই যে ভোট কেন্দ্রের যে পর্যবেক্ষণ বা চেকারের ব্যাপারে কি ভাবছেন? জি, থ্যাংক ইউ। আসলে এটা সকল রাজনৈতিক নেতা কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে যে যে যারা এই ভোটকে কেন্দ্র করে টুকটাক একটা ঘটনা ঘটে, যদি এটা আমরা যদি নেতৃবৃন্দের দায়িত্ব না নিই তাহলে ভবিষ্যতে এটা আরো অনেক বড় হয়ে যায়। তো ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের বিএনপির কোনো নেতা কর্মী যদি নির্বাচনের পরবর্তীতে কোনো ঘটনা যদি তারা অন্যায়ভাবে কোনো কাজ করে, ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিব। প্রয়োজন বোধে আমরা যদি তারা আমাদের কথা না শুনে আমরা দল থেকে বহিষ্কার করবো, ইনশাল্লাহ এটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। এবং আরেকটা প্রশ্ন কি বলছেন? এটা হচ্ছে কি কর্মসংস্থান নিয়ে প্রশ্ন, অর্থনৈতিক অঞ্চল নিয়ে প্রশ্ন ছিল। জি, যেমন মসুদ্দির হাটে একটা বিমান আপনার নৌ বন্দর হওয়ার কথা ছিল, কেন হয় নাই জানি না, কিন্তু এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের লক্ষ্মীপুর মানুষের জনগণের অন্তরের কথা। যদি সুষ্ঠু হবে কিনা আপনার মনে হয় কিনা? ইনশাল্লাহ আমরা বলি আমরা সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সবকিছু দায়িত্ব নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এবং আমাদের পক্ষ থেকে আমাদের নেতা, আমাদের এমপি সাহেব প্রার্থী, উনি বরাবর বলছে যে আমাদের পক্ষ থেকে কোনো কাজ হবে না, যদি তারা করে সেটা আমরা দেখব, কিন্তু কোনো আমার দলের পক্ষ থেকে কোনো আপনার ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বা ওদেরকে কিছু করা, এটা আমার থেকে আপনার কাছে আসবো। জি জি, জনাব নূর ফারুক, আপনার কাছে স্পষ্ট দুটি প্রশ্ন এসেছে। একটি হচ্ছে সেটি হচ্ছে রাজধানীর সব আসন জামাতের পাবে এমন একটা প্রেডিকশন করা হয়েছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এবং সেখানে তারেক রহমানের বিষয়ে কিছু কথা এসেছে, সেই ব্যাপারে আপনার পক্ষ থেকে আসলে, এটা তো কেন্দ্রীয় প্রশ্ন, আপনার পক্ষ থেকে কোনো মন্তব্য আছে কিনা? এছাড়া নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে এখানে প্রশ্ন এসেছে, যেহেতু এই যে সিলের ব্যাপারটি এসেছে সেটি বারবার মানুষ ইঙ্গিত করছে জামাতের দিকে যাচ্ছে, সেটি নিয়ে আবারও প্রশ্ন এসেছে। ধন্যবাদ। বাংলাদেশে দাঁড়িপাল্লার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, আমরা বাংলাদেশের জনগণ সে রেজাল্ট মেনে নেবে, আমরাও মেনে নেব ইনশাল্লাহ।
এক্ষেত্রে শুধু ঢাকা কেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগ সহ বেশ বিভিন্ন জায়গায় জামাত ইসলামী বিপুল সংখ্যক ভোটে এগিয়ে যাবে আল্লাহর মেহরবানি। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের বরাবর বক্তব্য, এটা জিরো টলারেন্স। জামাত ইসলামী কখনো এটাকে প্রশ্ন দেয় না। জাল ভোটের ব্যাপারে এটা জামাত ইসলামী বিশ্বাস করে না, এটা আমরা নাজায়েজ মনে করি। এই ধরনের কোনো ঘটনা ঘটবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। এবং এই জন্য আমরা চিন্তা করছি জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ দরকার আছে জনগণের ভোটের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার বন্ধু যে কথাটা করছেন আমি তার সাথে একমত। নির্বাচনের পরে কাদা ছড়িছড়ি রাখবেন কিনা? নির্বাচনের পরে কাদা ছড়াছড়ি থাকবে না। আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ এবং 16 বছর আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জুলাই আন্দোলনের মধ্যে জুলাই সনদের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। দেশ এবং জাতির সাথে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আমাদের সাথে আছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তার কাছে আসবো। তবে আরো দু একটা প্রশ্ন থাকলে আমাদের শেষের দিকে আমরা নিয়ে তার কাছে আরো কেউ কোনো প্রশ্ন রাখতে চান কিনা? জি জি, আপনি হাত তুলেছেন। জি, আসসালামু আলাইকুম। আমরা বিগত 52 বছর ধরে আপনার এমপি ইলেকশন করতেছে, ইলেকশন ভোট দিতেছি, কিন্তু এই যে আমরা এখানে এত মানুষ 200-300 মানুষ, আমাদের কারোর কোনো উপকার হয় না, কোনো উপকার হয় না। হইতেছে এমপি মন্ত্রীগণ, যারা এমপি মন্ত্রী তাদের উপকার হয়। আমাদের রোড নাই, ঘাট নাই, আমাদের বিদ্যুৎ নাই, আমাদের গ্যাস নাই, আমাদের রাস্তার গন্ডগোল। আজকে আমি 1000 টাকা ঢুকাইছি কারেন্টে, 300 টাকা সরকার কাটে রেখেছে। কিসের টাকা কাটে আমাদের লেগেছে? আমার কি উপকার হয়েছে এই দেশের এমপি মন্ত্রী থাকি? জি, আপনার প্রশ্নটি নিয়ে এর মধ্যে আলোচিত হয়েছে। তারপরও প্রশ্নটি হচ্ছে আসলে জনগণের ভাগ্যের কোনো উন্নতি হয় না। সবশেষ আমরা হাতে খুব বেশি সময় নেই, আপনার মন্তব্য দিয়ে আমরা শেষ করব। জি, ধন্যবাদ। আসলে ভোটের সংখ্যা কিন্তু এখনো রয়েছে, কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রার্থীদের মধ্যে। আর বিশেষ করে গতকালকে যে সিলের বিষয়টা আসছে, এটা কিন্তু লক্ষ্মীপুরবাসীকে আরো আতঙ্কিত করে তুলছে। তবে অবশ্যই প্রশাসন একটা ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে মামলা করেছে এবং কারা করেছে সেটাও চিহ্নিত হয়েছে। আমি মনে করি এটির এই জাল সিলের বিষয়টাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশন বা প্রশাসন যদি কঠিন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো নির্বাচনে কেউ আর অনিয়ম বা কোনো অবৈধ লাইনে কিছু করার চিন্তা ভাবনা করবে না। আর অবৈধ লাইনে কিছু করলেই সেখানে সংঘাত হবে, সংঘর্ষ হইতেই হবে, সংঘর্ষ অবশ্যই হবে। তা আমি মনে করি সংঘর্ষ মানে অন্যায়ভাবে যত জাল ভোট বা মানে অন্যের ভোট দিয়া একটা বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে, তাহলে তো পাল্টা বিশৃঙ্খলা হবে। সেই জন্য একটা বার্তা দেওয়া উচিত যে নির্বাচন কমিশন থেকে যে একটি ঘটনা ঘটার পরে লক্ষ্মীপুরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। সুতরাং এই মেসেজটা যাতে লক্ষ্মীপুরের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যে এরকম অপরাধ করলে এরকম শাস্তি পেতে হয়, তাহলে আমার মনে হচ্ছে যে কিছুটা আতঙ্ক কমবে। অর্থাৎ দৃষ্টান্তমূলক যে শাস্তির ব্যবস্থা করলে সেটি আসলে এই ধরনের ভুয়া ভোট থেকে দেশকে রক্ষা করবে। দর্শক, আমরাও প্রত্যাশা করি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এবার আগামী সরকার নির্বাচিত হবে যারা আসলে একসাথে দেশের উন্নয়নে কাজ করবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দুই পক্ষই বলছে যে নির্বাচনের পরে কোনো কাজে চোরাচুরি করবে না, একসাথে এই জেলার উন্নয়নে কাজ করবে, সেটি অবশ্যই আশার বিষয়। এবং বিএনপি থেকে বলা হচ্ছে যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে তাদেরকে দল থেকেও বহিষ্কার করা হতে পারে বলে। অর্থাৎ এই জোটবদ্ধতা এই অঞ্চলের উন্নয়ন নিয়ে আসবে, সেটি যেই পক্ষই নির্বাচিত হোক। সকলের জন্য শুভকামনা রইল। আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গেই থাকুন।